গুড আফটারনুন। আজ 29 ফেব্রুয়ারি আর ঘড়িতে সময় হয়েছে 3:55। আমরা এই মুহূর্তে আছি যমুনা এক্সপ্রেসওয়েতে ওঠার পর 30 কিলোমিটার মতো রাইড করে এই একটা ফুড প্লাজায় হাইওয়ে মাসালা। এখান থেকে আমরা আজকে আমাদের দুপুরের লাঞ্চটা করতে চলেছি। তোমরা দেখেছো লাস্ট ভিডিওতে আমরা বীর থেকে আমরা গেছিলাম ডালহৌসি ঘুরেছি, নিয়ে ওখান থেকে আমরা ধর্মশালা গেছি, ধর্মশালা থেকে আমরা মেকলডগঞ্জ গেছি, নিয়ে ওখান থেকে আমরা ব্যাক করে এসেছিলাম আমরা কুরুক্ষেত্র, তাই তো কুরুক্ষেত্রতে স্টে করেছিলাম। আর আজকে সকালে কুরুক্ষেত্র থেকে বেরিয়ে আমরা এই মুহূর্তে 200 কিলোমিটারের উপর রাইড করে চলে এসেছি যমুনা এক্সপ্রেসওয়েতে। তো এখনও টোলটা ক্রস করিনি, সামনে টোলটা আছে, তার আগে ওই জন্য খেতে দাঁড়িয়ে পড়লাম। আর দেখতেই পাচ্ছ প্রায় 4টে বাজতে চললো। তো সকাল থেকে আমরা ওই 11টা সাড়ে 11টা নাগাদ বেরিয়েছি, নিয়ে তারপরে এতক্ষণ রাইডই করেছি। আর মাঝে তো দিল্লির প্রচুর জ্যাম ফেস করেছি। দিল্লির জ্যাম কেমন লাগলো? কমন, মানে আমি আগেও ফেস করেছি, বাট ওই পেরিফেরাল এক্সপ্রেসওয়েটা মানে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েটা বাইকার্সদের একটু অ্যাভেল করা মানে করতে দেওয়া উচিত। একে তো তোর বর্ডারে একটা প্রবলেম, হ্যাঁ ওখানে জ্যাম, তারপর দিল্লির পুরো 60 কিলোমিটার জ্যাম চলবে। তোমার কেমন লাগলো? দিল্লি ঠিক আছে, ক্যাপিটাল হচ্ছে ইন্ডিয়ার, তো জ্যাম তো হবেই, মানিয়ে নেবো। হিপোক্রিট, ওই মানিয়ে নিতে হবে। তো তোমরা ভাবছো সারাদিনের ফুটেজ কোথায় গেল? তো চলো তোমরা একদম ভিডিওটা একদম সকাল থেকে দেখা শুরু করো, আর আমরা এখান থেকে কিছু অর্ডার দিই। গুড মর্নিং এভরিওয়ান। তো লাস্ট ভিডিওতে দেখেছো আমরা হিমাচলের বীর থেকে বেরিয়ে ধর্মশালা গেছিলাম, ওখানে ধর্মশালা স্টেডিয়াম ভিজিট করেছিলাম, মানে ভেতরে ঢুকতে পারিনি। তারপর ওখান থেকে মেকলডগঞ্জ হয়ে আমরা ব্যাক করেছিলাম, নিয়ে আম্বালা হয়ে এসে রাত্রিরে এই হোটেলে স্টে করেছিলাম। ভালো ছিল, মানে ধাবাতেই স্টে করেছিলাম, খুব ভালো ছিল। তো লাস্ট ভিডিওটা দেখতে পারো। তো এই ভিডিও থেকে আমাদের বাড়ির জার্নি পুরোপুরি শুরু হলো। এখান থেকে আজকের প্ল্যান আমাদের দিল্লি ক্রস করে লখনৌ, মানে যমুনা এক্সপ্রেসওয়ে ধরার, একদম হাইওয়ে। এটা দেখো, এই দিকটা আমাদের দিল্লির দিকে যাচ্ছে, আর এই দিকেরটা চলে যাচ্ছে আম্বালার দিকে। তো আমরা বেরোলাম, এখন ঘড়িতে সময় হয়ে গেছে 11:35। একটু দেরি করেই বেরোলাম, কারণ কালকে রাত্রে ঢুকতে লেট হয়েছে, নিয়ে ঘুমোতে লেট হয়ে গেছে। তো এখান থেকে যেরকম বললাম দিল্লি যাব, দিল্লি থেকে আমরা তারপর ক্রস করে নয়ডা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো, 200 কিলোমিটারের হাইওয়ে। তারপরে আমরা চলে যাব আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে, ওটা দিয়ে আমরা লখনৌ এন্টার করব, নিয়ে দেখবো যে লখনৌ স্টে করবো নাকি আর একটু এগোবো। তো সেসব তো রাস্তায় জানা যাবে। তো চলো এই ভিডিওটা পুরোটা এনজয় করো। আর এখান থেকে বাড়ির জার্নি, পুরো দুদিনের জার্নি পুরো একটা ভিডিওতেই রাখছি শর্ট করে। তো আশা করি ভালো লাগবে। আর আসার সময় যে ইনফরমেশনগুলো দিতে পারিনি সেগুলো এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখো। তো চলো এগোনো যাক দিল্লির দিকে। দিল্লি মোটামুটি এখান থেকে তো এখনও 150-60 কিলোমিটার তো হবেই। আমরা এই কুরুক্ষেত্রতে যে দ্য সুখান হোটেলে স্টে করেছিলাম, আমাদের এখানে রুমের খরচ পড়েছিল 3 জনের জন্য 1300 টাকা। এই রুমটা একবার দেখো, ভালোই ছিল রুমটা, খারাপ না, 3 জনের জন্য যথেষ্ট ভালো ছিল। আর 1300 টাকা সব থেকে বড়ো ব্যাপার, অনেক কমেই পেয়েছিলাম। তো মেন কুরুক্ষেত্র টাউন এখান থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার বাঁ দিকে যেতে হবে। আর আমরা এখন সোজা যাচ্ছি পানিপাতের দিকে। আর আমরা এখান থেকে যে আমাদের বাড়ির দিকে যাব, আমাদের এখান থেকে বাড়ির মানে কলকাতার ডিস্টেন্স মোটামুটি ওই 1750 কিলোমিটার মতো বাকি আছে এখনও। আর এইটা আমাদের ইচ্ছা আছে এই দুদিনেই কমপ্লিট করার, কারণ এসছিলামও দুদিনেই এই জায়গায়। এবার দেখা যাক, কারণ আমরা যখন এসেছিলাম তখন তো একদম ফ্রেশ ছিলাম, আমরা জাস্ট বাড়ি থেকে বেরিয়ে 2 দিন হয়েছিল। আর এখন তো আমরা এটা আজকে আমাদের 14 নম্বর দিন। তো এখনও ওই জন্য আমরা শিওর নই যে 2 দিনে চলে যাবো নাকি মাঝে আর একদিন স্টে দেবো। এটা পুরোপুরি শরীরের উপর আমাদের ডিপেন্ড করছে। এবারের ট্রিপটা তো খুব ভালোই গেল আমাদের। এখান থেকে কার্নাল 33 কিলোমিটার, তো আগে আমাদের কার্নাল পড়বে, তারপরে পানিপত পড়বে। পানিপত এখান থেকে 65 কিলোমিটার, তারপর যাবো সোনিপত 111, তারপর ঢুকবো দিল্লি 157 কিলোমিটার বাকি। তো এই জার্নিটার পরে মেন আমাদের একটুখানি প্রবলেম যেটা ফেস করতে হবে, তোমাদের যেটা বলছিলাম, মানে হরিয়ানা থেকে যে দিল্লি এন্টার করব ওই মুখটা নিয়ে দিল্লিতে একটু আমাদের ট্রাফিক জ্যাম ফেস করতে হবে, হয়তো আবার বেশি ট্রাফিক জ্যামও ফেস করতে হবে, বুঝতে পারছি না, কারণ অনেকটা টাইম হয়ে গেছে যেরকম বললাম বেরোতে আমাদের। তো আমাদের মোটামুটি দিল্লি ঢুকতে ধরে রাখো 1:30 যদি বাজে, 1:30 বেশিই বাজবে, 2টো বাজে, তাহলে দিল্লি থেকে বেরোতে আমাদের জ্যাম তো ফেস করতেই হবে।
বাঁ দিক নিলে গাজিয়াবাদের দিকে যাচ্ছে। আর আমার যতদূর সম্ভব মনে হচ্ছে গাজিয়াবাদের পর থেকে ওই সেই ইস্টার্ন পেরিফেরাল হাইওয়েটা আছে, যেটা আমরা 2021-এ নিয়েছিলাম যাওয়ার সময়তেও আর ফেরার সময়তেও। কিন্তু আসলে ওটায় কিন্তু বাইক অ্যালাউ নয়। আগের বার আমাদের জানা ছিল না, উঠে পড়েছিলাম ঠিকই, কিন্তু কোনো কিছু কেস হয়নি, ভাগ্য ভালো। তবে এখন জেনে গেছি যখন, যেচে পড়ে আমরা উঠতে চাই না, নাহলে ওখানে বাইক যদি কেস দেয় প্রায় 10,000 টাকা করে পার বাইকের কেস হয়ে যায়, কারণ ওখানে একদমই বাইক অ্যালাউ না ইস্টার্ন পেরিফেরালে। আর যদি ওটা অ্যালাউ থাকতো আমরা কিন্তু খুব সহজে দিল্লিকে বাইপাস করে যমুনা এক্সপ্রেসওয়ের দিকে চলে যেতে পারতাম নয়ডাতে। এবার থেকে আবার আমাদের একটুখানি ঝামেলা শুরু হবে, আমাদের এই দিল্লিতে ঢুকতে গিয়েই ঝামেলাটা হবে। এই সামনে দেখে নাও পুরো প্রোটেস্ট চলছে, পুরো সব কিছু বন্ধ আছে। তো দেখা যাক কী করে আমাদের ঘুরে ঘুরে যেতে হবে, অন্তত দিল্লি ঢুকতে হবে। তো একটু এখানেই আমাদের টাইমটা খেয়ে নেবে, যেরকম কালকে আমাদের এই হরিয়ানা ঢুকতে টাইমটা খেয়েছিল পাঞ্জাব থেকে হরিয়ানা ঢুকতে, সেম আজকে এই দিল্লি ঢুকতে গিয়ে প্রবলেমটা হবে। সামনে থেকে পুরো রাস্তা বন্ধ আছে। তো জাস্ট আমরা ওই বর্ডারের জায়গাটা ক্রস করলাম, নিয়ে আবার মেন হাইওয়েতে উঠলাম, আর নিয়ে একটু দাঁড়িয়েছিলাম পিছনে 10 মিনিটের জন্য, জল খেলাম। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে 1:50। আর এখান থেকে দিল্লির ডিস্টেন্স, মানে দিল্লি ক্রস করে নয়ডা হয়ে আমাদের যে যমুনা এক্সপ্রেসওয়ে উঠবো, ওটার ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 65 কিলোমিটার মতো। আর এই 65 কিলোমিটারটাই আমাদের একটু চাপ যাবে, কারণ প্রচুর জ্যাম পাবো আমরা। শুরু হয়ে গেছে আমাদের এই ট্রাফিক জ্যাম। খুব সাবধানে একসাথে যতটা যাওয়া যেতে পারে সেভাবেই আমাদের ট্রাই চলছে। দম বেরিয়ে যাচ্ছে আমাদের, এই গরম লাগছে একে, তার উপরে এই জ্যাম, এগুলো ক্রস করতে দম বেরিয়ে যাচ্ছে। এখনো অনেক কিলোমিটার আমাদের এরকম যেতে হবে এরমভাবেই, আর প্রচুর টাইম খেয়ে নিচ্ছে কিন্তু। মানে এতক্ষণে প্রায় আমরা 20 মিনিট কাটিয়ে ফেললাম এখানে। ফাইনালি একটা আগ্রার বোর্ড দেখতে পেয়ে গেছি, ফিল্ম সিটির বোর্ড দেখতে পেয়ে গেছি, মানে আমরা গ্রেটার নয়ডাতে এন্টার করে গেছি। এখান থেকে আবার সোজা যেতেই হবে আমাদের, আর কিছুক্ষণ পরেই আমরা উঠে যাবো আশা করছি যমুনাতে। এই দিল্লির জ্যাম সত্যি ভাই আমার মনে থাকবে। আগের বার তো আমরা ফেস করিনি জ্যাম, তাই জন্য বুঝতে পারিনি যে দিল্লির জ্যাম কিরম হতে পারে। এখানে আমি ভাবছি মাঝে মধ্যে যে মানুষজন এখানে গাড়ি চালায় কী করে এই জ্যামের মাঝখানে। 3টে বাজলো আর আমরা গ্রেটার নয়ডা এন্টার করে গেছি। এখান থেকে যমুনা এক্সপ্রেসওয়ে উঠতে আমাদের হয়তো আর 6-7 কিলোমিটার যেতে হবে, তারপরেই আমরা যমুনা এক্সপ্রেসওয়ে পেয়ে যাবো। আর গিয়ে আমাদের একটু রাইড করার পর প্রথম যে টোল আমাদের যমুনা এক্সপ্রেসওয়ে, ওখানে গিয়ে দাঁড়াবো। আর এর মাঝে কোথাও আর দাঁড়াবো না। আর মৈনাকদার সাথে ওখানেই মিট হয়ে যাবে। মাঝে জ্যামে একটু মৈনাকদা আলাদা হয়ে আছে, তো কোনো অসুবিধা নেই, আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে। যমুনা এক্সপ্রেসওয়ের প্রথম টোলটায় আমরা গিয়ে মিট করে নিচ্ছি। সামনের তো বোর্ড দেখতে পেয়ে গেছি, ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। তো আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। এখান থেকে 160 কিলোমিটারের সোজা হাইওয়ে, তারপরে গিয়ে আমরা কানেক্ট করবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। তো এখন থেকে তো আর কোনো চাপই নেই, আমাদের মেন যে ঝামেলাটা ছিল এই দিল্লির জ্যাম কাটানো, সেটা আমরা কাটিয়ে নিয়েছি ভালোভাবেই। যমুনাতে ওঠার পরে এখনও অবধি আমরা 33 কিলোমিটার চালিয়েছি। আর এখান থেকে পেট্রোলটা ভরে নিচ্ছি, কারণ আমার বাইক অলরেডি 180 কিলোমিটার রাইড করে ফেললাম সকালে যেখান থেকে পেট্রোল ভরেছি তারপর থেকে। আর টোটাল তো আজকে সারাদিনে আমরা এর সাথে আরও 60 কিলোমিটার অ্যাড করে দাও, মানে 240 মতো আমরা রাইড করে নিয়েছি। তো এখান থেকে তেলটা ভরে নিচ্ছি যাতে আমাদের কোনো সমস্যা না হয়। এই তো মৈনাকদার সাথে এখানেই দেখা হয়ে গেল আমাদের। দেখলেই আমরা সকালবেলা কুরুক্ষেত্র থেকে বেরিয়ে এতক্ষণ রাইড করে এসে পৌঁছেছি হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে। আর এসে আমরা 30 কিলোমিটার রাইড করার পর এখানে যে মানে টোল প্লাজা আছে তার কিছুক্ষণ আগে দাঁড়িয়েছি এখানে লাঞ্চ করব বলে। আর লাঞ্চে আমরা নিয়েছি ধোসা, মশলা ধোসা। আর সামনে থেকে তো দেখলেই পেট্রোলটাও আমরা ফিল করে রেখেছি যাতে সামনে অনেকক্ষণ আমাদের চালাতে কোনো অসুবিধা না হয়। তো এখান থেকে আমরা খাবো নিয়ে বেরিয়ে যাব। মোটামুটি 10-15 মিনিট আগে এখানে এসেছি, এতক্ষণ একটু ল্যাদ খাচ্ছিলাম, এবার খাওয়া শুরু করব। তো দেখলেই আমাদের কতটা জ্যাম ফেস করতে হয়েছে না করতে হয়েছে। তো পুরো আমাদের হালাত খারাপ হয়ে গেছে এই জ্যামে। তো এখনও তো অনেকটা কিলোমিটার আমাদের বাকি আছে, কিন্তু
পুরোপুরি আমরা হাইওয়ে পেতে চলেছি। এখান থেকে মোটামুটি এখনও 130 কিলোমিটার মতো আমরা যমুনা এক্সপ্রেসওয়ে পাচ্ছি, তারপরে আমরা পাবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। মোটামুটি রাত্রির 11টা বেজে যাবে না লখনৌ ঢুকতে? 11টা সাড়ে 11টা। তারপরে বারেলি, রায়বারেলি ওখান থেকে বেশিক্ষণ নয়, 1 ঘন্টা হোটেল বলা আছে। তো চলো খাওয়া দাওয়াটা এখানে শুরু করি। এখানে খাওয়া দাওয়ার একটাই সমস্যা, এখানে কিন্তু প্রচুর বেশি দাম। আমরা যে ধোসাগুলো খেলাম প্রায় 170 টাকা করে এক একটা ছিল, 180 করে, আর এই চা 50 টাকা করে। ওই জন্য আমরা 53। ওই জন্য আমরা শুধু দুটোই নিয়েছি, 3 জনে হাফ করে খেয়ে নেবো। মেন এই এক্সপ্রেসওয়েতে ওঠার পরে কিন্তু সেভাবে কিছুই খাওয়ার নেই, সব কিছু এরকমই আছে। তাই জন্য বাধ্য হয়ে আমাদের এইসবই খেতে হচ্ছে, কারণ এরপরে আবার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতেও সেমই হাল থাকবে। তাও ওখানে মনে হয় ভাত ফাত হালকা পাওয়া যায় নাকি? হ্যাঁ, ওখানে একটু ওই রাইস কম্বো মিল টাইপের কিছু পাওয়া যায়। এইখানে কিচ্ছু পাওয়া যায় না। তো চলো চাটা খেয়ে আমরা বেরোই, একেবারে মোটর ব্লগিং সেটআপে দেখা হবে। 4:35 বাজে এখন, আর আমরা এখান থেকে খেয়ে বেরোলাম। যেরকম বলছিলাম, দাম তো প্রচুর, গলা কাটা দাম এখানে, কিছু করার নেই, আমাদের তো এখান থেকে খেতে হতো। খিদে পেয়ে গেছে যেহেতু সকালবেলা সেই আমরা খেয়ে বেরিয়েছিলাম, তো এখান থেকে খেয়ে নিলাম। এখান থেকে এখনও মোটামুটি 130 কিলোমিটার মতো এই যমুনা এক্সপ্রেসওয়ে আমাদের সাথে থাকবে। সামনে তো আমাদের টোল দিতে হবে, তারপরে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, তাই জন্য এখানে খেয়ে নিলাম। আবার সন্ধ্যেবেলায় আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে থেকে কিছু একটা খাওয়া যাবে এখন। এখানে তো যে কোনো টোলে ঢুকলেই হলো, টোল গেটে, কারণ এখানে তো আমাদের টোল দিতেই হবে। 205 না, $205 টাকা করে টোল লাগলো আমাদের পুরো আগ্রা অবধি, যেরকম আসার দিনকে আমাদের লেগেছিল। তো এই 205 টাকা টোল দিলাম এই হাইওয়েটার জন্য। পুরো একদম ভালো হাইওয়ে এটা। এরম যদি পেরিফেরাল হাইওয়েটা বাইকারদের জন্য টোল দিয়েই করতে পারতো তাহলে খুব সুবিধা হতো, তাহলে আমাদের এই দিল্লির জ্যামটা ফেস করতে হতো না, আর অনেক আগে এদিকে চলে আসতে পারতাম আমরা। তোমরা দেখেছিলে যমুনা এক্সপ্রেসওয়েতে ওঠার 30 থেকে 32 কিলোমিটার পরে আমরা প্রথম পেট্রোল পাম্প পেয়েছিলাম। মানে তার আগেও পেট্রোল পাম্প কয়েকটা ছিল, ঢুকিনি। আর রাস্তার উপরেই 30 থেকে 32 কিলোমিটার পর প্রথম পেট্রোল পাম্প ছিল, আর তারপরেই 2 কিলোমিটার পরে টোলগেট, আর সেখান থেকে 70 কিলোমিটার পর কিন্তু আবার নেক্সট পেট্রোল পাম্প। তো সেটা মাথায় রেখো, মানে নয়ডা সাইড দিয়ে যদি এসে যমুনা এক্সপ্রেসওয়েতে ওঠো তাহলে তোমাদের সেকেন্ড পেট্রোল পাম্প পড়বে কিন্তু টোলগেট, ফার্স্ট টোলগেটটা ক্রস করার পরে 70 কিলোমিটার পরে। তো এর আগে কিন্তু এই ফার্স্ট টোলগেটের 2 কিলোমিটার আগে টোল আছে, মানে পেট্রোল পাম্প আছে। তো এই অনুযায়ী একটু পেট্রোলগুলো ভরে রেখো, কারণ এরপরে আবার মনে হয় একদম যখন এন্ড হচ্ছে সেখানে আবার একটা পেট্রোল পাম্প আছে। কলকাতা লেখা প্রথম বোর্ড দেখতে পেয়ে গেছি, 1286 কিলোমিটার বাকি, আর আগ্রা এখান থেকে 50 কিলোমিটার। ঘড়িতে সময় হয়েছে এখন 6:05, আর আমরা এখন চলে এসেছি আমাদের যমুনা এক্সপ্রেসওয়ের শেষ টোলে। এরপরে আর কোনো টোল নেই যেখানে আমাদের ওই স্লিপ দেখাতে হবে। তো এখানেই লাস্ট আমরা এই স্লিপ দেখাবো আমাদের, নিয়ে পুরোপুরি যমুনা এক্সপ্রেসওয়ে থেকে 20 কিলোমিটার পর বেরিয়ে যাব। ये आखिरी टोल है ना? हाँ, ये यहीं तक चलता है, आगे टोल होगा तो कटाना पड़ेगा। ओके ओके। नहीं मतलब ये यमुना एक्सप्रेसवे सामने एंड हो रहा है ना? हाँ, यमुना एक्सप्रेसवे एंड है। ओके, এক্সপ্রেসওয়ে এখানে এন্ড হয়ে গেল। আমরা সোজা যাচ্ছি এখন আগ্রার জন্য, মানে পুরো যেরকম বলছিলাম আগ্রা ঢুকবো না, এই সামনে থেকেই আগ্রার ইনার রিং স্টার্ট হবে। তো ওইখানে ঢুকবো, একটা সার্কেল আমাদের এরকম ঘুরতে হবে, দিয়েই আমরা পৌঁছে যাবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। পুরো 300 কিলোমিটার সেরা হাইওয়ে পেতে চলেছি এখন আমরা, আর টোলটাও সেরকমই আমাদের দিতে হবে আর কি। 330 টাকা আমাদের টোল লাগবে এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। কারণ ঘড়িতে সময় হয়ে গেল 6:35, আর আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে এন্টার করলাম। সামনে তো আমাদের টোল প্লাজায় টোল দিতে হবে যেরকম বলছিলাম। আর এখন এই লাইটগুলো জ্বালায়নি কেন কে জানে, আমি তো ভাবছিলাম একটা ফটো তুলবো এখানে, কিন্তু এখনও লাইটগুলো জ্বালালো না। যেদিনকে ক্রস করেছিলাম সেদিনকেও লাইটগুলো জ্বালাতে অনেকটাই লেট করেছিল, পুরোপুরি অন্ধকার হয়ে গেছিলো, তারপর জ্বালিয়েছিল, তাই জন্য সেদিনকেও ফটো তোলা হয়নি, আর আজকেও হবে বলে মনে হচ্ছে না। এখন অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যদি সকাল থেকে আমাদের জার্নিটা ভালো লেগে থাকে, সকাল থেকে তো আমরা এখনও অবধি
245 আর এখানে 150, টোটাল 390 কিলোমিটারের 395 কিলোমিটারের রাইড আমাদের হয়ে গেছে। প্রায় 11টার পরে বেরিয়েছিলাম আমরা, আর এখন ঘড়িতে সময় হয়ে গেল, এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, দিয়ে এখন ঘড়িতে সময় হয়েছে 7:05। বাইক অ্যালাউ নেই है? ওকে ওকে, তো শুনলে 8টার পরে বাইক অ্যালাউ নেই। টোল গেট থেকে টোল দিয়ে আমরা বেরিয়ে গেলাম লখনৌর উদ্দেশ্যে। 300 কিলোমিটার এখন আমাদের এই হাইওয়ে ধরে এগোতে হবে, আর 100 কিলোমিটার কি 80 কিলোমিটার অন্তর অন্তর টোটাল 3খানা মনে হয় পেট্রোল পাম্প আছে এখানে। আর এখন অবধি 22 কিলোমিটার আমরা রাইড করলাম এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। আর যেরকম বলছিলাম 3খানা পেট্রোল পাম্প আছে, আর মোটামুটি 3খানা পেট্রোল পাম্পের সাথেই কিন্তু খাবারের জায়গাও আছে। তো চলো, এখানটা তো বুঝতে পারছো পুরো অন্ধকার হয়ে গেছে, তো আমার একটু আলোর জায়গা আসুক, তখন তোমাদের আশেপাশের জায়গাটা আর একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এখনও অবধি এই হাইওয়েতে 74 কিলোমিটার রাইড করে নিয়েছি, আর টোল প্লাজা ক্রস করার পর থেকে আমরা 50 কিলোমিটার রাইড করে নিয়েছি। এখনও অবধি পেট্রোল পাম্প দেখতে পাইনি, তবে পিছনে একটা বোর্ডে পেট্রোল পাম্পের সাইন দেওয়া ছিল। মোটামুটি এখান থেকে এখনও 20 কিলোমিটার কি 15 কিলোমিটার মতো আমাদের যেতে হবে, তারপরে আমরা পেট্রোল পাম্প পেয়ে যাব। আর যেরকম বলছিলাম, পিছনে তো কোথাও আলো ছিল না, এখানটা আলো ছিল বলে তোমাদের দেখাতে পাচ্ছি। এই এত ভালো হাইওয়ে, তাও কেন মানে এই যেখানে এক্সিটগুলো সেখান ছাড়া অন্য কোথাও আলো দেওয়া নেই কেন আমি জানি না। একটু মাঝে মধ্যে আলো দিতে পারে তাহলে তো সুবিধা হয়, মানে শুধু ভিডিওগ্রাফি করার জন্য বলছি না, মানে পুরো রাস্তাটা এরকম অন্ধকার, ওর থেকে তো হালকা কিছু জায়গায় আলো থাকলে আমার মনে হয় বেটার হতো। তো এখান থেকে যাই আর 15-16 কিলোমিটার, তারপর আমার পেট্রোলটা ভরতে হবে। অলরেডি লাস্ট যেখান থেকে পেট্রোল ভরেছি সেখান থেকে 218 কিলোমিটার রাইড করে দিয়েছি। প্রায় রাত 1টা বেজে গেছিলো, আর এসে আমরা যে হোটেলে স্টে করেছিলাম আগের বার মানে যাওয়ার সময়, তো ওই হোটেলে স্টে করেছি। রুমটা তো খুব সুন্দর ছিল, এবারে রুমটা বড় ছিল। হ্যাঁ, সবাই আমরা এখানে থাকি। তো এখানে আজ 3 জনের জন্য আমাদের 2100 টাকা রুম পড়েছে। তো কালকে রাত্রে এসে আর একদমই এনার্জি ছিল না যে ব্লগটা কন্টিনিউ করবো। এটা ছিল আমাদের হোটেল টাউন হাউস ওক, একদম এয়ারপোর্টের সামনে। ঠিক এই বাঁদিকে একটুখানি এগোলেই এয়ারপোর্ট, মেন রাস্তা তার ঠিক বাঁদিকের গলির ভেতর ঢুকেই এই হোটেলটা। পার্কিংয়ের ব্যবস্থাও খুব সুন্দর আছে, গাড়িও পার্ক করতে পারবে তোমরা। আর রুম তো দেখলেই 3 জনের 2100 টাকা, বেশ ভালোই রুমটা ছিল। ব্রেকফাস্ট ইনক্লুড নয়, আমরা এখন বাইরে বেরিয়ে খেয়ে নেবো যেরকম তোমাদের বললাম। তো এখান থেকে বেরোনো যাক, অনেকটাই লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে এখন। উপর থেকে লখনৌর মেট্রো যাচ্ছে, এখান থেকে অযোধ্যা 150 কিলোমিটার, মানে পূর্বাঞ্চলের দিক দিয়ে হয়তো যেতে হবে এটা। পূর্বাঞ্চলে আমরা ধরছি না, আমরা ঠিক করেছি এবারে, মানে এসছিলাম তো পূর্বাঞ্চল ধরে, কিন্তু যাব রায়বেরেলির রাস্তা হয়ে বেনারসের কিছুক্ষণ আগে উঠবো, মানে প্রয়াগরাজকে বাইপাস করে বেনারসের কিছুক্ষণ আগে উঠবো। এসে গেছি আমরা লখনৌর যে ফেমাস দোকানগুলো আছে তার মধ্যে থেকে একটা ওয়াহিদ বিরিয়ানিতে। আমরা যখন লখনৌ এসেছিলাম সেদিনকেও রাত্রি এখান থেকেই খাবার খেয়েছিলাম, তো আজকেও এখানে চলে এসেছি। এখানে আমরা অর্ডার করলাম গালাউটি কাবাব, তার সঙ্গে পরোটা আর মাটন বিরিয়ানি, যেটা সেদিনকে রাত্রিরে খেয়েছি। আর দেখি ডেজার্টে মেবি শাহি টুকরা বা জাফরানি ক্ষীর কিছু একটা এসে গেছে আমাদের পরোটা আর গালাউটি কাবাব। গালাউটি কাবাব আর পরোটার পরে আমাদের চলে এসছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি হাফ নিয়েছি, 2 পিস করে মাটন আছে, আর সাইজগুলো ঠিকঠাক। বাজেট অনুযায়ী আমাদের সবারই এবার টাকা কমে এসছে, কিন্তু লখনৌ এসে আমাদের নবাবি আনা যাচ্ছে না। খেয়ে ঠিক যাচ্ছি, ভালো মন্দ খেয়ে তো যেতেই হবে। বেস্ট আর পার্টিস কি বলতো, এই জাস্ট করেছে। হ্যাঁ, 11টার সময় শুরু করেছি, আমরা 12টার সময় চলে এসেছি। আমরা ফার্স্ট কাস্টমার, পেছনটা সেকেন্ড। থেকে ডিসকাউন্ট দেয় 200 টাকার বিরিয়ানি 20 টাকা। হ্যাঁ বলতে হবে। বিরিয়ানি হলো, পরোটা হলো, গালাউটি কাবাব হলো, এবার চলে এসছে শাহি টুকরা। দেখতেই কিন্তু চরম লাগছে জিনিসটা। এটা অ্যাকচুয়ালি পাউরুটি দিয়ে করে।
পাউরুটি ক্ষীর দিয়ে করে। খেয়ে দেখা যাক কেমন। খাও। 1:20 বাজে এখন, আর আমরা এখান থেকে খেয়ে বেরোলাম। খাবার তো অসাধারণ ছিল। তোমাদের মেট্রো স্টেশনও দেখিয়ে দিয়েছিলাম লখনৌর, আর সামনে দেখো এটা রেল লাইন। এখান দিয়ে আপাতত মালগাড়ি যাচ্ছে, নর্মাল ট্রেন তোমাদের দেখাতে পারলাম না। রায়বেরেলি এখান থেকে সোজা যেতে হবে 67 কিলোমিটার। এয়ারপোর্ট 8.5 ডান দিকে, আর সুলতানপুর বাঁ দিকে চলে যাচ্ছে। সুলতানপুর গেলে আবার আমরা ওখান থেকে পূর্বাঞ্চল ধরতে পারতাম, কিন্তু যেরকম তোমাদের বলছিলাম পূর্বাঞ্চল আমাদের ধরার কোনো ইচ্ছা নেই এখান থেকে, ওই জন্য আমরা সোজাই যাচ্ছি। এরকম সিটি ট্রাফিক দিয়েই আমরা রায়বেরেলি চলে যাব। রায়বেরেলি চলে এসছি, আর রায়বেরেলি থেকে আমাদের বাঁ দিক নিতে হলো প্রয়াগরাজ, এখান থেকে 112 কিলোমিটার। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 2:40। পিছনের রাস্তা ভালো আর খারাপ মিশিয়েই ছিল বলতে পারো, মানে হালকা ট্রাফিক ছিল, মাঝে মধ্যে রাস্তায় গর্ত। আর একটা জিনিস বলে রাখি, পিছনের রাস্তাটায় না প্রচুর ক্যামেরা লাগানো ছিল। স্পিড লিমিটের কোনো ব্যাপার ছিল, হয়তো কেস আসতেও পারে, নাও আসতে পারে জানি না, প্রচুর ক্যামেরা ছিল। প্রয়াগরাজ বা বেনারস যাওয়ার আগে আমাদের সেকেন্ড টোল প্লাজা আমরা চলে এসেছি। আর এখান থেকে বেনারস হচ্ছে 228 কিলোমিটার, আর প্রয়াগরাজ 80 কিলোমিটার বাকি। আর আমরা দুটোর কোনোটাতেই যাবো না, দুটোই আমাদের বাইপাস হয়ে যাবে। প্রয়াগরাজেরও অনেক কিলোমিটার আগে থেকে আমরা প্রয়াগরাজ সিটি বাইপাস করে নেবো, আর বেনারসেও আমাদের ঢুকতে হবে না, তার আগেই আমরা ডান দিক দিয়ে বেরিয়ে চলে যাব মেন রাস্তার দিকে, মানে বাড়ির দিকে বেরিয়ে যাব। আর এই রাস্তাটায় কিন্তু ভালো ট্রাফিক আছে, আর রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে বলে এখন কিন্তু মানে সিঙ্গেল লেন রোড চলছে, একটাই রোড, ওখান দিয়ে দু সাইড দিয়ে বোথ সাইড দিয়ে ট্রাফিক আসছে, আর গাড়ি যে যেরাম পাচ্ছে সেরাম চালাচ্ছে কোনো সিগন্যাল ছাড়া। খুবই চাপ হচ্ছে এখানে। সকালে দেরি অবধি ঘুমোচ্ছি, কিন্তু রাত্রিরে ঢুকতে যেহেতু লেট হয়ে যাচ্ছে, ঘুমটাও ঠিকঠাক হয়তো হচ্ছে না বলে শরীরটা একটু উইক হয়ে থাকছে, ওই জন্য একটা লেথার্জি ভাব কাজ করছে। সেই জন্য ভাল লাগছে না এই রোডগুলো। একটু এবার মনে হচ্ছে পুরো হাইওয়েতে উঠতে চাই। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে অ্যাভয়েড করলাম যাতে ঘুম না পেয়ে যায়, কিন্তু আলটিমেট এখানেও সেমই লাগছে ব্যাপারটা। 130 কিলোমিটার আমরা সিঙ্গেল রোডে চালিয়েছিলাম, নিয়ে ফাইনালি আমরা এখন এখানের বেনারস যাওয়ার জিটি রোডে উঠলাম। পুরো 4 লেন রোড পাবো, মানে এইদিকে 2 লেন ওইদিকে 2 লেন, তো আর আমাদের কোনো অসুবিধা হবে না। আর এই রাস্তাটা যেহেতু স্পিড মেনটেন করতে পারছিলাম না, ভালো মতো গরম লাগছিল। আর তোমাদের একটু আগে হয়তো একটু বেশি উইন্ড নয়েজ পেয়েছো, কারণ ভাইজারটা আবার খোলা ছিল। তো এখান থেকে আমরা কানেক্ট করতে চলেছি মেন রোডে। তো উঠে গেলাম আমরা 4 লেন হাইওয়েতে, আর এবার কোনো চাপ নেই, শুধু টানো। বেনারস অবধি বলো কি বাড়ি অবধি বলো, আর খুব বেশি আমাদের চাপ হবে না। এই পিছনে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কানপুরের দিকে চলে যাচ্ছে, আর এই সোজা আমরা যাচ্ছি এখন বেনারসের দিকে। বেনারস এখান থেকে মোটামুটি 125 কিলোমিটার মতো এখনও ডিস্টেন্স আছে, আর আশা করা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম হলে 2 ঘন্টায় ক্রস করে যাব। খুব বেশি দেরি হলেও 2 ঘন্টায় আমরা ক্রস করে যাব। এখন ঘড়িতে 4:35 টাইম হয়েছে, তো 6:30টার ভেতর আমরা বেনারস ক্রস করে যাব, এইটুকুনি আশা রাখছি। আজ অত কিলোমিটার ওই সিঙ্গেল রোডে চালানোর পরে এই 4 লেনটাকে এখন স্বর্গ মনে হচ্ছে, পুরো স্বর্গ। সত্যি কি আরাম লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এইবারের ট্রিপে আমি বাইকটার ওপর যা অত্যাচার করেছি, এর আগে কোনো ট্রিপে এরকম কিন্তু অত্যাচার হয় না। মানে অফরোড করেছি, এক্সট্রিম কন্ডিশনে নিয়ে গেছি, রাত্রিবেলা স্নোফলের মাঝে ফেলে রেখেছি, রাতে -35 ডিগ্রি গেছে, সেখানেও গাড়ি পড়ে আছে। তাও আমার একবারে স্টার্ট নিয়ে নিয়েছে গাড়ি, মানে থার্ড অ্যাটেম্পে স্টার্ট নিয়ে নিয়েছে, কোনো কিছু এক্সট্রা কিছু করতে হয়নি, এটা আমার খুব ভাগ্য ভালো, এমনিতেই স্টার্ট নিয়ে নিয়েছে। তার ওপর চেন একবারই মাত্র টাইট করে দিয়েছিল অর্ক, এরপর কোনো চেন টাইটও দেওয়া হয়নি, শুধু কলপাতেই চেন টাইট দিয়েছিলাম। চেন ক্লিন তো ছেড়ে দাও, করাই হয়নি, মাঝে মধ্যে খালি লিউব করে চালিয়েছি, হাওয়া খালি মেনটেন করে রেখেছি পাম্প দিয়ে। এছাড়া বাইকে কোনো কিছু কিন্তু মেনটেনও করা হয়নি, পুরো যেরকম নোংরা সেরকমই আছে। অন্যবার আমি সাসপেনশন মুছি থেকে, এবার কিচ্ছু করা হয়নি, তাও কিন্তু সঙ্গ দিয়ে গেছে। আর এবারে ইচ্ছা করে করিনি সেরম কিন্তু নয়, মানে এই বুঝতে পারছো ওয়েদারটাই এমন এক্সট্রিম ছিল না,
ওই হোটেলে ঢোকার পর আর বেরিয়ে কিছু করার একদমই ইচ্ছা জাগতো না, ওই কারণে করা হয়নি। পাঁচটা 50 বাজে এখন, আর আমরা সেই ওই বাড়ির মতো টোলটা ক্রস করছি এখন। টোল প্লাজার নাম হচ্ছে লালানগর টোল। আমরা যখন প্রথমবার লাদাখের জন্য গেছিলাম, আমি আর অভিষেকদা দেখেছিলাম এই টোলটা, আমাদের দেখে এত ভালো লেগেছিল। পুরো ইউনিক একটা টোলের গেট, সামনেরটাও দেখো পুরো একদম ইউনিক আছে। তো আমরা এখানে সামনে ছবিও তুলেছিলাম। যাওয়ার সময় এবারে তো আর পাইনি, কারণ পূর্বাঞ্চল ধরে আমরা লখনৌ বেরিয়ে গেছিলাম। এটা কানপুর যেতে গেলে বা প্রয়াগরাজ যেতে গেলে বেনারস থেকে তারপর এটা আসে। তো আমরা এখানে ফটো তুলেছিলাম। অভিষেকদা মনে পড়ছে? কতটা দেখা যাচ্ছে জানি না, তবে এই বাঁ দিকের লেন দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা বেনারস সিটির দিকে ঢুকছে। আর আমরা বেনারস সিটিকে বাইপাস করে সামনের দিকে সাসারামের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে বেনারস সিটি মোটামুটি 15 কিলোমিটার ডিস্টেন্স আছে। আর সামনেই আমরা গঙ্গা নদী ক্রস করতে চলেছি। দিনের বেলা হলে তোমাদের জায়গাটা দেখাতে পারতাম, খুবই সুন্দর জায়গা। আর আমরা হয়তো ব্রিজ কিছুক্ষণেই উঠতে চলেছি, যে গঙ্গা নদী ক্রস করবো বলছিলাম, কিছুক্ষণের মধ্যেই আমরা উঠতে চলেছি। 7:10 বাজে এখন, আর আমরা বেনারস ক্রস করার পর প্রথম টোল ক্রস করছি এখন। আর মনে হয় যতটুকু সম্ভব এটাই ইউপির আমরা শেষ টোল ক্রস করছি। এরপর মনে হচ্ছে আমরা বিহারে এন্টার করে যাব। আমি শিওর নই যে সামনে আর কোনো টোল পড়বে কিনা, একদমই মনে পড়ছে না। যদি না পড়ে থাকে তাহলে এটাই হচ্ছে লাস্ট ইউপির টোল আমরা যেটা ক্রস করছি। একটু আগে রয়েছি, মানে ঝাড়খণ্ড ঢোকার একটু আগে আছি। আর আমার চোখ মুখে বুঝতে পারছো এমনই ঘুম পেয়েছে যে আর কন্টিনিউ করলাম না রাইড। এখানেই আমরা শেরে বিহার বলে একটা হোটেল দেখলাম, এখান থেকে ডিনার করতে দাঁড়ালাম। আর এখানেই আজকে স্টে করে দিচ্ছি। একটা চিকেন কারি, একটা চিকেন বাটার মশলা, কোনটা কি? এটা বাটার মশলা। কাল আমরা রাতে যে হোটেলটা স্টে করেছিলাম, হোটেল শেরে বিহার, যেখানে আমরা ডিনার করতে দাঁড়িয়েছিলাম দেখলে। তো এটা ছিল আমাদের রুম, বেশ ভালো ছিল, রুমটা বড় ছিল। এই রুমটা আমাদের 1800 টাকা পড়েছে 3 জনের জন্য। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 9টা। এবার এখান থেকে আমরা বেরোতে চলেছি। কটা কি বললে? আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স মোটামুটি 450 কিলোমিটার মতো বাকি আছে। আর ধীরে সুস্থে এই রাইডটা করবো আমরা, আশা করছি সন্ধ্যার ভেতর পৌঁছে যাব। তো একদমই দেরি করছি না, রাস্তায় ব্রেকফাস্ট করব, নিয়ে বেরিয়ে যাব। আর এখানে মোটামুটি আমাদের যা বের করেছিলাম সব গুছিয়ে নিয়েছি আমরা। বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই, ভালোই ছিল, দেখতে পাচ্ছ। তো চলো বেরোনো যাক, আবার নতুন করে রাইড শুরু করা যাক। একদম মেন হাইওয়ে এই দিকটা চলে যাচ্ছে বেনারসের দিকে। আর আমরা এই দিক থেকে আর কি লেনটা একটু ঘুরে এসেছিলাম, আর এই দিকটা চলে যাচ্ছে কলকাতার দিকে। আমরা এখন এদিকে ব্যাক করব। আর একদম হাইওয়ের পাশে এটা ছিল আমাদের হোটেল শেরি বিহার। আর পার্কিংটাও কিন্তু এটা খুব ভালো ছিল, ভেতরে পার্কিং ছিল খুব ভালো, বেসমেন্ট পার্কিং ছিল। পার্কিং নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। তো এবারে আমরা এখান থেকে বেরোতে চলেছি। 9:40 বাজে, আর আমরা এখান থেকে বেরোলাম। আমাদের ওইদিকে লেনটা নিতে হবে। এই সামনেই কাট আছে একটা, যেখান থেকে আমরা কালকে এদিকে এসেছিলাম, এই সামনেটা থেকে। তো ওখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বেনারসের দিকে, আর আমরা এই ডান দিকের কাট দিয়ে এদিকের লেনটা দিয়ে কলকাতার দিকে যাব। লাস্ট দিন আমাদের ট্রিপের, একদম সাবধানে যাব, কোনো তাড়াহুড়ো করব না। 9:40 বাজে, খুব ভালো টাইমেই আশা করি ঢুকে যেতে পারবো। আর এ দেখো এই হোটেলটায় আমরা ছিলাম, হোটেল শেরে বিহার। আর মোটামুটি এখান থেকে ঝাড়খণ্ড বর্ডার হচ্ছে 50 কি 55 কিলোমিটার মতো। এই রাস্তাটা মোটামুটি এখন বলতে পারো দোভি অবধি বেশ ভালো ডাইভারশন পাবো আমরা। কারণ আসার দিনকেও দেখেছিলাম দোভির ওখানে, মানে যেখান থেকে বুধগয়ার দিকের রাস্তা আলাদা হয়ে যায়, ওইখান থেকে এদিকে আসার রাস্তায় প্রচুর ডাইভারশন আছে। আর রাস্তাও একটু এদিক ওদিক আছে, মানে তোমার যেখানে যেখানে ডাইভারশন আছে ভালো মতো জ্যাম থাকছে। আমার আশেপাশটা দেখে তো বুঝতে পারছি আমরা এই মুহূর্তে চৌপাড়ানের জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। আর কিছু কিলোমিটার পরেই চৌপাড়ানের জঙ্গল পড়বে। আর চৌপাড়ানের জঙ্গল মানেই বুঝতে পারছো আমরা ঝাড়খণ্ডে এন্টার করে যাচ্ছি। আর মানে আমাদের বাড়ি যাওয়ার পথে আর একটা স্টেট এগিয়ে গেলাম, মানে
বিহার থেকে ঝাড়খণ্ড ক্রস করে যাচ্ছি। ঝাড়খণ্ড ক্রস মানেই তারপর আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে যাব। আমাদের মাঝে শুধু এই ঝাড়খণ্ড স্টেটটাই থাকছে। আসানসোলের ডিস্টেন্স আর 104 কিলোমিটারে নেমে এসছে, মানে 100 কিলোমিটারের নিচে আমরা পেয়ে যাব আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। 2:40 বাজে আর চলে এসছি আমরা ঝাড়খণ্ডের শেষ টোল প্লাজায় আমাদের। আর সামনে থেকেই আমরা বরাকর নদী ক্রস করবো আর এন্টার করে যাব ওয়েস্ট বেঙ্গলে। তো লাস্ট টোল প্লাজা আমরা ক্রস করলাম ঝাড়খণ্ডের। সামনে আর কোনো টোল প্লাজা নেই, এবার যা টোল প্লাজা পাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবো। আজ আমাদের রাইডের 15 নম্বর দিন, আর মানে বুঝতে পারছো 14 দিন পরে আমরা এই বরাকর নদী ক্রস করছি। ক্রস করে ওই পারতে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে এন্টার করছি। 14 দিন পরে, বাড়ি থেকে বেরোনোর 14 দিন পরে আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করছি। উফ, সেরা 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 রাইড গেল, সেরা। তো ফাইনালি এই চিরকুন্ডা ব্রিজ আমরা ক্রস করলাম, নিয়ে এন্টার করে গেলাম ওয়েস্ট বেঙ্গলে। সামনেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্ট পড়বে। তো দাঁড়াও, ওখানে সিগন্যাল খেয়ে গেলাম, ক্রস করতে পারলাম না। তো ওয়েস্ট বেঙ্গলে ঢুকেই সিগন্যাল খেলাম। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে আসানসোল সিটির ভেতর, আর এই বাঁ দিকে আসানসোল বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। আর আমরা সোজা চলে যাচ্ছি দুর্গাপুরের দিকে। এখান থেকে দুর্গাপুর এখনও 35 কিলোমিটার মতো বাকি আছে, আর আমাদের 40 মিনিটে ঢুকে যাওয়ার কথা। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 2:50। তো মোটামুটি ধরে রাখছো 3:30 নাগাদ আমরা দুর্গাপুর ঢুকে যাবো। আর দুর্গাপুর থেকে हम लोग गए थे हिमाचल। কলকাতা সে টাইম আশা করেছিলাম ঠিক সেই টাইমেই আমরা দুর্গাপুরে এন্টার করে গেছি। এখন ঘড়িতে সময় হয়েছে 3:25, আর বেশ ভালো মতো আমরা স্পিড মেনটেন করতে পারছি। আর আজকে 15 নম্বর দিন আমাদের রাইডের। যেখান থেকে রাইড শুরু করেছিলাম ঠিক সেখানে ফিরে এলাম আমরা। 16 তারিখ রাত 1টার সময় নবান্ন হোটেলের সামনে থেকে আমরা রাইড শুরু করেছিলাম। আজকে 2 তারিখ আমরা 6টার সময় এখানে রাইড শেষ করছি সন্ধেবেলায়। তাহলে উইন্টার স্পিতি যেখান থেকে আমরা শুরু করেছিলাম 16 তারিখ রাত্রির 1টার সময়, সেখানে শেষ করলাম। এখানে আমাদের শীতকালের স্মৃতি এন্ড হলো, যেখান থেকে শুরু করেছিলাম। এবার গরম, এবার গরম, এবার -35 থেকে +35। 70 ডিগ্রি তফাতে এলাম আমরা। হ্যাঁ, 70 ডিগ্রি তফাৎটা হয়ে গেল। তাহলে নেক্সট কোনো ট্রিপে তাহলে থাকছি তো? আরে অফকোর্স থাকবি না মানে, একসঙ্গে যাবো একদম সব জায়গায়। তো তাড়াতাড়ি খুব একটা প্রচণ্ড পোকা। হ্যাঁ, এখান থেকে তাহলে এবার বেরোনো যাক। এমনিতে অন্ধকার হয়ে আছে, সাবধানে সব বাড়ি যাও। তুইও সাবধানে বাড়ি গিয়ে একটা মেসেজ বাড়ি গিয়ে একটা স্পিডের মেসেজ। একদম একদম টাটা। তো মৈনাক দ্বারা বেরিয়ে গেল, আর আমি এখান থেকে বাড়ির দিকে বেরোলাম। তো একেবারে এখানটা তো অন্ধকার থাকছে, তো একেবারে বাড়ি গিয়ে দেখা হবে, চলো।